অপটু, কাঁচা বলার থেকে অপটু, মানে প্র্যাকটিসটা কম আছে। জানো না সেটা নয়, প্র্যাকটিসটা তোমাদের কম রয়েছে। তো অশুদ্ধি সংশোধনের প্র্যাকটিস আমি করাবো। অশুদ্ধি সংশোধনের প্রায় 300 উদাহরণ আমি দেবো। প্রায় 300 নয়, 330, একদম নাম্বার আমি বলে দিলাম, 330 উদাহরণ আমি দেবো, ম্যাক্সিমামটা আমি করাবো। অশুদ্ধি সংশোধন ওই কটা করলেই কি হয়ে যাবে এটাও কেউ বলতে পারবে না, কিন্তু অতগুলো করালে যে নিয়মগুলি তুমি জানবে সেই নিয়মগুলির ভেতর থেকে পরীক্ষায় চলে আসবে। এইটা হচ্ছে যুক্তি। কারণ 330টা উদাহরণ যদি করানো হয় নিশ্চয়ই 100 তো নিয়ম বেরোবেই। তো এই 100 নিয়ম যদি তুমি ভালো করে জেনে বুঝে যেতে পারো, আমাদের হাতে সময় আছে, আমরা গ্রামারের অনেক ক্লাস করেছি, সুতরাং এখনও আমি বলতে পারি আমার হাতে এখনও 10টা দিন সময় রয়েছে। ফলে অশুদ্ধি সংশোধন যদি আমি টানা 5-6 ঘন্টা ক্লাস করি, আমার মনে হয় তোমাদের কিছুটা হলেও আমি উন্নতি করাতে পারবো। এই জন্য আগামীকাল 3টে ক্লাস আমি রেখেছি। মাথা ভার হয়ে গেছিল। হ্যাঁ, হবেই, প্রশ্নটা ওইভাবেই করা, একটু বুদ্ধি খাটানোর প্রশ্ন। আমাকে একটু কেউ যদি সময় দেয় আমি অনেক বেটার প্রশ্ন কিন্তু ডেলিভার করতে পারবো, কিন্তু আমি সময় পাচ্ছি না বলে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে চলছে, কিন্তু আরও অনেক বুদ্ধির প্রশ্ন কিন্তু আমি করি। তো যাই হোক, এখন সময় কম। আমি আগামীকাল এই কারণে 3টে ক্লাস রেখেছি, সকাল 8টায় রেখেছি, দুপুরে একটা রেখেছি এবং রাতে 10টায় একটা রেখেছি। দুপুরটা সম্ভবত 3টেই রেখেছি। কালকে 3টে ক্লাসই কিন্তু না, শরীর খারাপ করার কিছু নেই, মাথা খারাপ করার কিছু নেই, শরীর খারাপ লাগার কিছু নেই। প্রশ্নটা কঠিন ছিল, আমি বলে দিয়েছি। মাথা ঘোরাচ্ছে না স্যার, এর চেয়ে আর বেশি কঠিন স্যার নিতে পারবো না, না এরকম ব্যাপার নয়। এটা প্রশ্নটা কঠিন ছিল এবং অনেকগুলো অশুদ্ধি একসঙ্গে ছিল বলেই তোমাদের এরকম মনে হয়েছে। পরীক্ষায় তো এতগুলো অশুদ্ধি থাকবে না, পরীক্ষায় মাত্র 2টো অশুদ্ধি থাকবে, বড় জোর 2টো অশুদ্ধি থাকবে। সুতরাং সেই 2টো কোশ্চেনও যদিও অনেক, আমি নিজেই বলি একটা কোশ্চেন অনেক, সেখানে 2টো কোশ্চেন তো অবশ্যই অনেক হতেই হবে, তাই না? তো যাই হোক, চিন্তা করার কিছু নেই, এত ভয় পাওয়ার কিছু নেই। অশুদ্ধি সংশোধন আলোচনা করলে অশুদ্ধি সংশোধন পারা যায়, অশুদ্ধি সংশোধন পারা যায় না তা নয়। নীলাঞ্জনা কি বলছো? স্যার এর চেয়ে বেশি কঠিন দেবেন না। হ্যাঁ, না এর চেয়ে বেশি কঠিন দেবো না। কঠিন অনেক রকমই হয়। আমার কাছে যেগুলো তোলা রয়েছে আজকে রাতেই আমি পিডিএফটা দিয়ে দেবো। আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে সকলে বসবে, ক্লাস সে 11টায় শেষ হোক 12টায় শেষ হোক, তারপর একবার বসবে, বসে যেগুলি পারবে একটু প্র্যাকটিস করবে। কালকে সকালে আমি কিন্তু সেগুলো আবার করব। হ্যাঁ, একদম প্রথম থেকেই করব বা লাস্ট থেকে করব বলছি না, সেগুলো আমি কম বেশি করাবো। আচ্ছা, তো যাই হোক, প্রশ্নগুলো খুবই ভালো ছিল। আচ্ছা, আর কথা বলে সময় নষ্ট করবো না, অনেকটা সময় হয়ে গেছে। সকালে মাথা ধরে গেছে, স্বাভাবিক। এই জন্য তো ব্রেনটা খাটাতে হবে, ব্রেনটা খাটানোটা খুব জরুরি। এই দেখো এখনও আরও 2-3 জন পরীক্ষা দিল, 11-র পর 14 হয়ে গেছে, না 13-র পর 14 হলো। যাই হোক, দুর্লভ অনেক, হ্যাঁ ঠিক, অনুবাদও ছিল এর মধ্যে, সেগুলোই আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখো, প্রশ্ন শুরু হওয়ার আগে আমি কিছু কথা এখানে বলেছি, যে এখানে কিছু আমি অ্যাডভাইস করছি, যেটা আমি মুখে বলি সেটা আমি এখানে লিখিত আকারে রেখেছি, যাতে তোমরা যখন প্রশ্নটা পড়বে তার আগে যাতে তোমরা একটু সতর্ক থাকো এবং পরীক্ষার হলেও যাতে সেইগুলো মেনটেন করো। এখন থেকে অভ্যাসটা করতে হবে এই 10টা দিন। হ্যাঁ, এখানে যে 7টা অ্যাডভাইস রয়েছে তার বাইরেও আরও দেখবে অনেক কথা বলি, সেগুলো মাথায় রাখবে। আর একটা কথা আমি বলে দিই, এটি সবকটা বলার আগে, আগামী 14 তারিখ যে পরীক্ষার টাইম শিডিউল হচ্ছে 12টা থেকে 1.5 ঘন্টা, তাই তো নাকি? 12টা থেকেই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এই আগামী যে কটা দিন রয়েছে, এই কটা দিন কেউ এই দুপুরে ঘুমাবে না, এই টাইমটাতে কেউ ঘুমাবে না। অনেকে হয়তো ভাবো যে সকালে পড়ছি, ওই টাইমটা একটু রেস্ট নিয়ে নিই, হ্যাঁ তারপরে পড়বো, 2টো থেকে পড়বো, না। প্রত্যেকে এই টাইমটাতে পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, কোশ্চেন সলভ করবে, অ্যানালাইসিস করবে, ব্রেনকে জাগিয়ে রাখবে এই 10 দিন ধরে। এই 10 দিন কোনোরকমভাবে এই টাইমটাতে পড়াশোনা ছাড়া আর কিছু করবে না। কেন করব না, কী কারণে করব না, এত আমি যুক্তি এখানে দেবো না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এই টাইমে সবাই কিন্তু পড়াশোনাটা করবে। যাই হোক, হ্যাঁ এমনিতে ঘুম নেই, ঠিক স্যার আছে। কোন টাইমটা বললেন? পরীক্ষা টাইম হচ্ছে 12টা থেকে 2টো, পরীক্ষার টাইম ধরে নিচ্ছি। সুতরাং 11টা থেকে 2টোর মধ্যে কেউ ঘুমাবে না দুপুরে। কেউ ঘুমায় না জানি, তবুও অনেক সময় কি রিল্যাক্সেশন করি, একটু বাড়ির কাজ করি, একটু অন্য কাজে ব্যস্ত থাকি, না এই 3 ঘন্টা সবাই পড়াশোনা করবে। তার আগে পিছে যা করো করো, এই 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। কারণ পরীক্ষা ওই টাইমটাতে, ওই টাইমটাই তোমার ব্রেনকে অ্যাক্টিভ থাকতে হবে। এই 10 দিন এই অভ্যাসটা করলে ওই দিন ব্রেন তোমার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছানো
পৌঁছাতে পারে, এটা আমার মনে হয়। আমি যুক্তি অযুক্তি জানি না, আমার মনে হয়েছে, আমি এটা নিজে করেছি তাই আমি বললাম। এটা কোনো প্রমাণিত সত্য নয় যে কোনো সাইকোলজিস্ট প্রমাণ করেছে, গবেষণা আছে, কোনো বইতে লেখা রয়েছে, আমি প্রমাণ দিতে পারবো না। এটা আমি ব্যক্তিগতভাবে করি, সেই ব্যক্তিগত আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে আমার কোনো যখন বড় পরীক্ষা থাকে, পরীক্ষার টাইমটা, সেই টাইমটা আমি ভিজুয়ালাইজ করি, সেই টাইমটা ভাবি যে আজকেই যদি পরীক্ষা হতো আমি কী করতাম, ঘুমাতাম এই টাইমটাতে, কি করতাম, আমি পড়াশোনা করতাম, অ্যানালাইসিস করতাম, কোশ্চেন সলভ করতাম, পরীক্ষায় যা যা হয় সেইগুলি করতাম। সেই অ্যাডভাইসটা তোমাদের দিলাম। এটা আমি ওপেন ফোরামেই বলছি, রেকর্ডিংয়েই বলছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। এর পিছনে কোনো যুক্তি বা বৈজ্ঞানিক তথ্য কিছু নেই, আমার জানা নেই, ঠিক আছে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম, তোমরা তোমাদের মতো সেটাকে অ্যাকসেপ্ট করতেও পারো, নাও করতে পারো। আচ্ছা, এখানে কি বলেছি দেখো, এখানে সব কটা বুদ্ধির প্রয়োগ রয়েছে। পরীক্ষাতে কিন্তু বুদ্ধির প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু থাকবে। আমি প্রথমেই বলেছি 45 থেকে 50টা প্রশ্ন সোজা হবে, বাকি কিন্তু বুদ্ধির প্রয়োগমূলক প্রশ্ন থাকবে, যেগুলোতেই কিন্তু আমার সময়টা লাগবে পরীক্ষাতে। বাকি 45-50টা নিয়ে কেউ মাথা ঘামাবে না, ওগুলো সব টিক মেরে চলে আসবে, দেখবে সবাই পেরেছে ওগুলো। তো এই বাকি যে প্রশ্নগুলো, এইগুলো নিয়েই সবার মাথা ঘামাতে হবে। যারা চাকরি পেতে চায় তাদেরকে এই জায়গাটা নিয়েই মাথাটা কিন্তু ঘামাতে হবে। মাথা না ঘামালে কিন্তু এসি ঘরে বসতে পারবে না ভবিষ্যতে। আজকে ঘামাবে, পরে ভবিষ্যতে বসতে পারবে। তাহলে বুদ্ধির প্রয়োগমূলক প্রশ্ন আমাকে কি করতে হবে? ঝটপট উত্তর দিলে চলবে না, মনোযোগ সহকারে আমাকে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। তার জন্য কি করতে হবে? আমাকে সময় নিতে হবে। বাকি প্রশ্নে কিন্তু সময় নিচ্ছি না, 40-45টা কোশ্চেনে আমি কি করছি, এই কোশ্চেনগুলোতে সময় নিচ্ছি। সময়টাকে বিভাগ করে নিতে হবে, কোথায় সময় দেবো, কোথায় দেবো না। এই জন্য কী করবো, 2-3 বার করে প্রশ্নটা পড়বো। উত্তর মানে অপশানগুলিও আমি 2-3 বার করে পড়বো, বারবার অপশানগুলি পড়বো, বারবার বিচার করব। আগের দিনই বলেছি, একবার প্রশ্নটাকে দেখো, বিচার করো, যদি না হয় ছেড়ে দাও, দিয়ে বাকি অপশানগুলি করে আসো। আবার পরে আরেকবার এসো, ওখানে এসে আরও একবার তাকে হাতুড়ি দিয়ে আঘাত করো, দেখো হয় কি না। তো 2-3 বার যদি এটা করো, দেখবে আমার মনে হয় সিদ্ধান্তে পৌঁছানো যাবে। সিদ্ধান্তে না পৌঁছালেও অন্তত কাছাকাছি অবশ্যই পৌঁছাতে পারবে। এটা একটা পদ্ধতি, অপশান টেস্ট করে সঠিক উত্তর করার। পুনঃ পুনঃ বিচার করতে বললাম। সাবমিট করার আগে ভালো করে চেক করো, অর্থাৎ সব কটা কোয়েশ্চেন আমি সাবমিট করেছি কিনা, 30টা কোয়েশ্চেন, 60টা কোয়েশ্চেন আমি করেছি কিনা। হয়তো বইতে দাগিয়েছি, কোয়েশ্চেন বুকলেটে দাগিয়েছো, কিন্তু অ্যান্সার বুকলেটে হয়তো কোথাও মিস হয়ে গেছে, চোখ ধাঁধা খেয়ে যায় অনেক সময়। তো ওইটা যাতে না হয়, পরে কিন্তু কাউন্টিং করতে হবে ধরে ধরে। যে প্রথম 5টা করে দেখবে বক্স থাকে ওই মার্কশিটে, ওই 5টা বক্সে 5টা টিক মেরেছি কিনা, 5টা করে 5×60, 12টা বক্স থাকবে। তো 5টা করে প্রত্যেকটা বক্সে আছে কিনা দেখে নেবে, মানে সব কটা তুমি দাগিয়েছো কিনা অবশ্যই চেক করবে। তবে অপশান টেস্ট করার সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এলিমিনেশান, একটা একটা করে বাদ দেওয়া। কোনটা হবে আমি সঠিক দাগ দিয়ে চলে এলাম, তার থেকে বেটার হচ্ছে কোনগুলো হবে না সেটা যুক্তিসহ বাদ দাও। এইটা কিন্তু একটা ভালো পদ্ধতি। কোনটা হবে জানা থাকলে তো কোনো সমস্যা নেই, যে আমি 100% জানি এটাই হবে। কিন্তু যখন জানো না তখন কি করবে, তখন এলিমিনেশন পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হয়, যেটা আগের দিনও বলেছি। ধৈর্য রাখতে হবে, অস্থির হলে হবে না। মানে অনেক সময় মনে হয় যে আর পারছি না, দিই কোশ্চেনটা ছেড়ে, আর আমার দ্বারা হবে না, অনেকক্ষণ মাথা ঘামিয়েছি, না, যতক্ষণ না পর্যন্ত উত্তরে না পৌঁছতে পারছো ততক্ষণ ছাড়া যাবে না। তাতে যদি মাথা খারাপও হয়ে যায়, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য হয়ে যাক, কোনো সমস্যা নেই। বাইরে বেরিয়ে আসবে, রিল্যাক্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন যদি ঠিক করতে পারো, 10-15 মিনিট মাথা খারাপ হলে কিছু হবে না, সারা জীবন তার জন্য দাঁড়িয়ে যাবে, নেক্সট জেনারেশন দাঁড়িয়ে যাবে। আর কি বলছি, একটা প্রশ্নও কিন্তু ছাড়া যাবে না, মানে রিল্যাক্সড হওয়া যাবে না, ঠিক আছে একটা প্রশ্ন তো, এই যে রিল্যাক্সেশন করা যাবে না, এত শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে। আগের দিন উদাহরণ দিয়েছিলাম মহেন্দ্র সিং ধোনির, লাস্ট বল বাকি, ওখান থেকেও কিন্তু ম্যাচ জিতিয়ে এনেছেন। তো আমাদেরও কিন্তু এই একটা প্রশ্নও যদি দেখি যে আমার হচ্ছে না, আমি কিন্তু হাল ছাড়বো না, চেষ্টা করে যাব, দেখি তো আরেকটু ভেবে, দেখি তো অন্যরকমভাবে ভেবে, দেখি তো অপশানগুলো বাদ দিয়ে কোনটা হতে পারে। তো যাই হোক, এইভাবে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলেছি, যখন এই সংশয়মূলক প্রশ্ন হবে তখন ওই কোশ্চেন বুকলেটের যে লাস্টে দেখবে লেখার জায়গা একটা দেয়, রাফ জায়গা দেয়, সেখানে কিন্তু লিখে লিখে করতে হবে। এবং সেই কোশ্চেনের সংখ্যা হবে 4 থেকে 5টা। ওই 4-5টা কোশ্চেন কিন্তু আমাকে লিখে লিখে, কাটাছেড়া করে, অনুবাদ, অশুদ্ধি, এগুলো কিন্তু লিখে লিখে করতে হবে। যে দেখি তো এইরকম হয় কিনা, এই কম্বিনেশনটা ঠিক কিনা, ওই কম্বিনেশনটা ঠিক কিনা, এই বানানটা ঠিক আছে কিনা, লিখে লিখে করতে হবে। পেন্সিল নিয়ে যাচ্ছ, পেন নিয়ে যাচ্ছ, এগুলো কিন্তু করতে হবে। আজকে পরীক্ষার সময় আমি কিন্তু বলে দিয়েছি
মানে গ্রুপে লিখে দিয়েছি, অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসতেই হবে এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য। সাহিত্যের ইতিহাস প্রশ্ন সলভ করার সময় আমি একবারও বলিনি খাতা কলম নিয়ে বসো, কিন্তু এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য ম্যাথামেটিক্যাল ব্যাপার স্যাপার এখানে রয়েছে। ছোট্ট একটা অক্ষর নেই, তুমি নিজের সাধারণ চোখে দেখতে পারবে না, কারণ সবকটা দেখতে একই রকম লাগছে। হঠাৎ করে মাঝখানে একটা ময় হসন্ত নেই বা একটা ময় হসন্তের সঙ্গে অকার জুড়ে গেছে, ফলে অটাকে আর দেখা যাচ্ছে না সন্ধিতে। তো এই জন্য কি বললাম যে খাতা কলম নিয়ে বসতে হবে। না এসএসসিতে আমি প্রশ্ন করলে শিওর ফেল করতাম না, এরকম ব্যাপার নয়। প্রশ্ন স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে হয়। আমি দেখো আগের প্রশ্নগুলো আমার পরীক্ষা দিয়েছো, সেগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন। হ্যাঁ, সেখানে কঠিন সোজা মিডিয়াম সব মিক্সড আছে। এখানে কঠিন করেছি, তার কারণ হচ্ছে তোমাদের ডেপথ জানার জন্য, কার কত দৌড় এটা বোঝার জন্য। তো যাই হোক, এবং এই প্রশ্নটা করার জন্য আমি অনেকটা সময় ব্যয় করেছি বলে কোশ্চেনটা অনেকটাই কঠিন হয়েছে। তো ঠিক আছে, কোশ্চেন নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আজ রাতে কিসের কোশ্চেন দেবেন? অশুদ্ধির কোশ্চেন দেবো, অশুদ্ধির বাক্যগুলি দিয়ে দেবো, সেগুলো নিজেরা নিজেরা যেটুকু পারবে প্র্যাকটিস করবে। তারপরে কালকে সারাদিন আমরা সেগুলো আলোচনা করব, পরে আবার যেদিন আমি ফুল ফ্রি থাকবো সেদিন আবার আলোচনা করব। চলো এবার শুরু করি। আচ্ছা, প্রশ্ন, আচ্ছা, পথসমূহের 5 মুখ। একটা সেকেন্ড। পথসমূহের 5টা মুখ বলছে, এটা সঠিক অনুবাদ কি হবে? এখানে লেখা নেই, অপশান দেখে বুঝে নিচ্ছি যে সঠিক অনুবাদটাই আমাকে দিয়েছে। অনেক সময় প্রশ্নে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কি করতে বলেছে। পথসমূহের 5 মুখ কী করবো আমি? এটাকে নিয়ে ব্যুৎপত্তি করব, শুদ্ধি করব, না কি করব? অপশান দেখো, বুঝতে পারছো যে ট্রান্সলেশন করে দিয়েছে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, এটা আমাকে খুঁজতে হবে। তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি নিচে সবকটা ট্রান্সলেশন দিয়েছে, তার মানে আমাকে ট্রান্সলেশন করতে বলেছে। সঠিক ট্রান্সলেশন কি হবে? তাহলে অনুবাদ করে মাথা ঘামাচ্ছিলে যে অনুবাদ কি করব, অনুবাদ নিয়ে এই সেই। অনুবাদ এতদিন যা শিখেছো সেই বুদ্ধিকেই অ্যাপ্লাই করতে হবে। অনুবাদ এই কদিনে শেখানো যায় না। অনুবাদ আমি খুব ধরে ধরে ভালো করে শেখাই, একদম অনুবাদ পারবে না এরকম হবে না। অনুবাদ আমি শিখিয়েই ছাড়বো, কিন্তু তার জন্য সময় দিতে হবে, যে কোনো জিনিসটা সময় লাগে। তো যাই হোক, কিছু অনুবাদ এরকম মাঝে মাঝে আলোচনা করব অশুদ্ধির সাথে সাথে। আচ্ছা, পথ সমূহের 5 মুখ, তাহলে এই 5 মুখ কি হতে পারে? পঞ্চমুখ, নাকি পঞ্চমুখম, হ্যাঁ, নাকি পঞ্চমুখী? তাহলে কোনটা হতে পারে? সমাহার যখন বোঝাচ্ছে এবং দ্বিগু যখন হচ্ছে, একটু খেয়াল করে দেখো, সমাহার দ্বিগু যখন হচ্ছে স্বনপুংসকম, সে নপুংসকলিঙ্গে হবে। তাহলে পঞ্চমুখ শব্দটা যখন সমাহার করছি তখন নপুংসকলিঙ্গে হচ্ছে। তাহলে নপুংসকলিঙ্গতে যদি হয়, তাহলে পঞ্চ আর মুখ, তার ক্লিবলিঙ্গ প্রথম আর 1 বচন করতে হবে। স্বনপুংসকম করে আমি যদি পঞ্চমুখম করি, ঠিক আছে, 1। 2 হচ্ছে অকারান্ত যদি হয় তাহলে দীর্ঘিকারও করা যায়, কয়েকটা ব্যতিক্রম ছাড়া, কতগুলো শব্দ ছাড়া। ত্রিভুবনম, ত্রিভুবনই করা যায় না। তো কিছু এরকম শব্দ রয়েছে, ভুবন শব্দ ইত্যাদি, সেগুলোতে করা যায় না, বাকিগুলোতে করা যায়। একটু দেখে নেবে দ্বিগু সমাসটা, আবার যখনই এরকম প্রসঙ্গ আসবে দেখে নেবে। তাহলে পঞ্চমুখম এবং পঞ্চমুখী দুটোই ঠিক আছে, কিন্তু এই পঞ্চমুখ 2 নম্বর অপশানটা, মুখ ক্লিবলিঙ্গ কথাটা হবে না, তাহলে একটা অপশান বাদ গেল। তাহলে আগে দ্বিগু সমাসটা আমাকে চিনতে হলো। এইবার প্রশ্ন হচ্ছে পথাং হবে, পন্থানাং হবে, না কোনটা হবে? পথাং না পন্থানাম? এবার পথিন শব্দ ষষ্ঠীর 1 বচন, প্রত্যেকটা শব্দ ধরে ধরে ভাবতে হবে। অশুদ্ধি মানে প্রত্যেকটা পদ তোমাকে ধরতে হবে। পন্থানাম ষষ্ঠীর বহু বচনে কি হয় পথিন শব্দে? সহজ জিনিস, শব্দরূপের ভুল দিয়েছে। এইভাবে যদি ভাবি, শব্দরূপে পথিন শব্দ ভাববো, ষষ্ঠীর বহু বচন ভাবো, হয়ে যাবে হচ্ছে পথাম। তাহলে ষষ্ঠীর বহু বচনে কি হচ্ছে? পথাম। তাহলে পথাম কোথায় কোথায় রয়েছে দেখি? দ্বিতীয়াতে রয়েছে, আর মানে বি আর সিতে রয়েছে পথাম। তাহলে দেখো সহজেই কিন্তু এলিমিনেট হয়ে গেল বাকি দুটো। পন্থানাম কোথাও হয় না, এইভাবে বাদ দিতে হবে। এই বাদ দেওয়াটা তোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, এই বুদ্ধিটা খাটাতে হবে, তাহলে সংস্কৃতে উত্তর করা অনেক অনেক সহজ। তাহলে পথাম, এই দুটো অপশান রয়েছে, এই একটা, এই একটা, এই দুটো। এইবার তুমি দেখছো সংখ্যাবাচক শব্দ রয়েছে, তার মানে দ্বিগু সমাস হতে পারে, এবং পরে বিশেষ্য পদ রয়েছে, তাহলে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের দ্বিগু সমাস হতে পারে। এবং দ্বিগু সমাস যদি হয় সমাহার অর্থে কি হচ্ছে? ক্লিবলিঙ্গ হবে। এইরকম কিছু বেসিক জিনিসকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সব সময় এই কথা মনে পড়বে না, তার জন্য আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, যে প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু হবে না।
তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। আচ্ছা একটুখানি তো ষষ্ঠী কিভাবে বুঝবো? হ্যাঁ, পথের পাঁচ মুখ। ওপরে দেখো বাক্যটা যেটা দেওয়া রয়েছে সেখানে লেখাই রয়েছে পথের পাঁচ মুখ। তাহলে ষষ্ঠী এইভাবে বুঝতে হবে। এক। দুই হচ্ছে যে হ্যাঁ, দুই হচ্ছে যে ওকে ঠিক আছে হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে সবকটাতে দেখো সবকটাতে কি রয়েছে, পথাম, পন্থানাম, পন্থানাম, এমনিতেই পদগুলোতে ষষ্ঠী করে দিয়েছে, কিন্তু বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে লিখতে গিয়ে। পন্থানাম সবকটাই আছে, মানে ষষ্ঠী করার চেষ্টা করেছে, কাছাকাছি কোনটা রয়েছে সেটা ভাবো না। পন্থানাম, নাম কোথায় থাকে, আম কোথায় থাকে? ষষ্ঠীর বহুবচনে থাকে নাম বা আম, মানে আম থাকে পরে ন এসে নাম হয়, এইভাবে বুঝতে হবে। নাম বা আম ষষ্ঠীর বহুবচনেই থাকে, তার মানে ষষ্ঠী করতে চেয়েছে। এক। দুই হচ্ছে এই সমূহের, এর থাকলে ষষ্ঠী হয় একদম সহজ বাংলাতে, সম্বন্ধে ষষ্ঠী হয়। পাঁচ মাথার মুখ আমরা বলি না, পাঁচ মাথায় দেখা করব, তাই পথসমূহের, পথসমূহের এর রয়েছে, এর থাকলে ষষ্ঠী, এইভাবে বুঝতে হবে। প্লাস অপশানে দেখো সবকটা পদেই ষষ্ঠী দিয়েছে। এবার ষষ্ঠীর প্রয়োগ কোনটা ঠিক এইটা তোমাকে ভাবতে হবে। শব্দরূপের ভুল দিয়েছে, কঠিন কিছু নেই এখানে। শব্দরূপের ভুল একটা, সমাসের ভুল একটা, এই রকম ভুলগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। শব্দরূপের ভুল, সমাসের ভুল, ধাতুরূপের ভুল, নাকি সন প্রত্যয়, জং প্রত্যয়, নাম ধাতু, নাকি তদ্ধিত প্রত্যয়, নাকি কৃত প্রত্যয়, নাকি কারকের ভুল, নাকি নত্যবিধান সত্যবিধানের ভুল, এই হচ্ছে ভুল। যারা সব কিছু ভালো করে জানে, গ্রামার সব কিছু ভালো করে পড়েছে, তারা কিন্তু এই ভুলগুলো ধরতে পারবে। তাহলে এটা সঠিক কী হলো? পথাং পঞ্চমুখম। কেন বলে দিলাম যে পথাম পথিন শব্দের ষষ্ঠীর বহুবচনে হয়, পথাম পন্থানাম হয় না, ভুল প্রয়োগ। আর কি পঞ্চমুখম কেন হলো? পঞ্চ শব্দ সঙ্গে মুখ শব্দের সমাস হয়েছে, এটা দ্বিগু সমাস হয়েছে, সমাহার দ্বিগু হয়েছে। তাহলে সমাহার দ্বিগু হলে আমরা কি জানি? স্বনপুংসকম, সেটি ক্লিবলিঙ্গে হবে। তার ক্লিবলিঙ্গে যদি ব্যবহৃত হয় তাহলে পুংলিঙ্গ অপশানটা অটোমেটিক বাদ চলে যাবে। এইভাবে পঞ্চমুখম অপশানটা পড়ে থাকলো। তোমাকে বানান দেখতে, শব্দরূপ ধাতুরূপ তো বেসিক, এখানে তো শব্দরূপের বেসিক ভুল রয়েছে। তুমি যদি শব্দরূপও জানো, এই দুটো কিন্তু তুমি অটোমেটিক বের করতে পারবে যে পথিন শব্দে এই দুটো রূপই হয়, আর কোথাও কিছু হয় না। এইটুকু যদি বের করতে পারো তাহলে অটোমেটিক দেবে তোমার এক আর লাস্টেরটাও এ আর ডি বাদ চলে গেল। এইভাবে কিন্তু অপশান ধরে ধরে করতে হবে, এগোতে হবে। তাহলে এটা উত্তর হচ্ছে কি? এই পথাং পঞ্চমুখম, পথাম পঞ্চমুখম, এটা উত্তর। নেক্সট হচ্ছে একজন নেতা নারীদের সভায় উপস্থিত হলেন। একজন নেতা নারীদের সভায় উপস্থিত হলেন। এই হলেনটাকে আমি অদ্যতন অনদ্যতন অতীতে ধরিনি, আমি ডাইরেক্ট লং লকারেই ধরেছি। আচ্ছা, অদ্যতন অতীত মানে আজকের যে ঘটনা তাকে অদ্যতন অতীত বলা হয়, আর অনদ্যতন অতীত মানে যেটা আজকের ঘটনা নয়, কাল পরশু ঘটেছে, আমার উপস্থিতিতেই ঘটেছে, আমি দেখেছি, জেনেছি, এই কে বলে অন অদ্যতন অতীত, লুং লকার হয়। আর হচ্ছে পরোক্ষ অতীত, সেখানে হচ্ছে লিট লকার হয়, যেটা অনেক আগে ঘটেছে, কর্তার অবর্তমানে ঘটেছে, তাকে আমরা পরোক্ষ অতীত বলি। রাম রাবণের যুদ্ধ হয়েছিল, আমরা কেউ দেখিনি, এই ধরনের ঘটনাগুলি গল্প বলা হয় যখন, তখন আমরা এই পরোক্ষ অতীত বা লিট লকার প্রয়োগ করে থাকি। সুতরাং এইভাবে আমরা অতীতকালকে তিন রকমভাবে বিভাগ করতে পারি। এখানে আমরা সেইভাবে যাইনি, অপশানে সব অভাবত দিয়ে দিয়েছে, তো সেটা নিয়ে মাথা ব্যথা নেই। সবকটাই দেখো অভাবত 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 আছে, লাস্ট শব্দটা ঠিক আছে। যাই হোক, আমরা প্রথম শব্দ থেকে ধরবো। একজন নেতা, অশুদ্ধি করার নিয়ম হচ্ছে আমাকে প্রত্যেকটা শব্দ ধরে ধরে বিভক্তি বচন ভাবতে হবে, প্রত্যেকটা পদ ধরে ধরে বিভক্তি বচন। এখানে 30টা প্রশ্ন করতে 1 ঘন্টার বেশি লেগেছে সবার, যা আশা করি। তো পরীক্ষাতে দুটো থাকবে, দুটো আমি কি করব, দুটোকে আমি বড় জোর 3-4 মিনিট করে দেবো, তাতে কি হয়েছে? বাকি জায়গাকে আমার সময় বাঁচাতে হবে, অন্য জায়গায় সময় বাঁচিয়ে এখানে সময় দিতে হবে, এইভাবে প্ল্যান করে এগোতে হবে। যে আমাকে যদি দুটো অশুদ্ধি, দুটো অনুবাদ দেয়, ওই 4টে প্রশ্নে আমি সময় দেবো 10 মিনিট, বাকি জায়গাতে 1 সেকেন্ড, বাকি জায়গাতে একটা গোল্লা করতে কতক্ষণ লাগবে? সাহিত্যের ইতিহাস মুখস্থ যদি থাকে, এক একটা কোশ্চেন 30 সেকেন্ড করে লাগবে, 30 সেকেন্ডে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এক জায়গায় সময় বাঁচাতে হবে, আরেক জায়গায় সময় দিতে হবে। এত কিছু প্ল্যান করতে হয় একটা ভালো চাকরিতে, মানে র্যাঙ্ক করতে গেলে বা কাছাকাছি যেতে গেলে। এমনি এমনি কিন্তু কেউ র্যাঙ্ক করে না, এমনি এমনি কেউ প্রথম দিকে থাকে না, বা এমনি এমনি কেউ পাস বা ফেল করে না, ঠিক আছে? অনেক কিছু প্ল্যান করবে, অনেকে কিছু ব্যক্তিগতভাবেও প্ল্যান করবে, যেটা হয়তো আমি বলছি না, তোমার নিজের মনে হয়েছে, সেগুলোও করতে পারো। আচ্ছা, তাহলে একজন নেতা নারীদের সবাই উপস্থিত, আমি কি করলাম? একজন নেতা, এইটুকু নিলাম। তাহলে নেতা শব্দটা কোথা থেকে এসেছে? নেত্রী শব্দ থেকে এসেছে। নেত্রী শব্দের প্রথম আর এক বছরে নেতা, দেখি তো নেতা এই শব্দটা সব জায়গায় দিয়েছি কিনা। হ্যাঁ, সব জায়গায় নেতা 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 নেতা, এইভাবে 4টেকেই চেক করব, করার নিয়মই হচ্ছে এটা, এই জন্য খাতা পেন নিয়ে বসতে বলি।
খাতা পেন নিয়ে যখন বসছে তখন চারটেকেই দেখছে হ্যাঁ নেতা সবকটাতে ঠিক রয়েছে, ফলে নেতা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, গেল। তারপর দেখছি একজন কথাটা জনৈক দিয়েছে, জনৈকা দিয়েছে। নেতা শব্দটা তো স্ত্রীলিঙ্গ শব্দ নয়, তৃচ প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গ। নেতা শব্দটা শেষে আকার রয়েছে, দেখলে মনে হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে এটা তো স্ত্রীলিঙ্গ নয়। এইটুকু যদি কেউ জানো, তাহলে যেই জনৈকা দিল, আকারান্ত করে দিল, তুমি বললে না নেতা পুংলিঙ্গ, তার বিশেষণ হচ্ছে স্ত্রীলিঙ্গ করেছে। এই একটা শব্দ যদি তুমি ভুল ধরতে পারো, জানবে পুরো বাক্যটা ভুল। একটা শব্দ ভুল মানে পুরো বাক্যটাই ভুল, বাকি তোমার মাথা ঘামানোর দরকার পড়বে না। তাহলে এইটাকে তুমি কেটে দিলে, এলিমিনেট করে দিলে, যে আমি একটা ভুল ধরতে পেরেছি। বিশেষ্য বিশেষণ সম্পর্ক, আমি দুটো বেসিক জিনিস বলি, দুটো বেসিক অশুদ্ধি সংশোধনের একদম মূল বেসিক জিনিস দুটো। এক হচ্ছে কর্তা ক্রিয়ার সম্পর্ক, আর হচ্ছে বিশেষ্য বিশেষণ সম্পর্ক। একদম লিখে নাও, এই দুটো নিয়মে যেন ভুল না হয়, সেটা অনুবাদ হোক আর অশুদ্ধি হোক। আমি অশুদ্ধির হাজারখানা নিয়ম রয়েছে, 100-150 নিয়ম করানো যায়, কিন্তু আমি দুটো বেসিক নিয়ম বললাম, একদম শর্টকাট করে দিলাম, যে এই দুটো নিয়মের ওপর ভুল থাকতে পারে, কারণ এই দুটো একদম বেসিক জিনিস, 7-8-এর জিনিস, এবং তাতেও ছেলেমেয়েরা ভুল করে এই লেভেলে এসে। সুতরাং এই বেসিক যেন কোথাও ভুল নয়, না অনুবাদে না অশুদ্ধি সংশোধনে। চলো, তাহলে জনৈকা নেতা আমি একটা শব্দে ভুল পেয়েছি, মানে এই পুরোটাই হচ্ছে ভুল হবে। তোমাকে বাকিগুলো না ভাবলেও হবে, পাশে একটা ছোট্ট করে ক্রস দিয়ে দেবে, যখন করবে পাশে এই জনৈক পদের নিচে দাগ দিয়ে ছোট্ট করে ক্রস দিয়ে দেবে। কেন? পরের বার যখন ঘুরে আসবে, দেখা গেলো একবার উত্তরটা করতে পারো নি, পরে হয়তো ঘুরে এলে যে ঠিক আছে পরের বার এসে দেখবো, তখন মনে পড়বে তাই তো জনৈকা পদটি আগের বার কেটে দিয়েছিলাম, তার মানে ওটা ভুল ছিল, আমাকে ওইটা দেখার দরকার পড়ে না, বাকি শব্দগুলো তখন দেখবো। তাহলে নেতা শব্দ কি বললাম? পুংলিঙ্গবাচক, ত্রিশ প্রত্যয়ান্ত পুংলিঙ্গ নিযুক্ত ত্রিচ, নেত্রী, তার প্রথম আর এক বচন হয় নেতা। দাত্রী, দাতা, আকারান্ত হলেও কিন্তু স্ত্রীলিঙ্গ নয়, তাই নেতা দেখে অনেকে কিন্তু স্ত্রীলিঙ্গ ভাবতে পারো, জনৈকাতে ঠিক মেরেছ এই কারণেই। সেটা তাহলে ভুল হয়ে গেল, একটা আমার অপশান এলিমিনেট হয়ে গেল। বাদ, কন বানেগা কারোর প্রতিতে বাদ দেওয়া হয়, এলিমিনেট করা হয়, এও বাদ দেওয়া গেল। নেক্সট, তাহলে কি একজন নেতা। এইবার নারীদের সভাতে, এখানে দেখো স্ত্রী সভায়াম আছে, স্ত্রী সভাসু আছে, স্ত্রী সভে আছে, কত রকম তুমি প্রয়োগ পাচ্ছ। দেখো স্ত্রী সভে দুটো একই রকম পেয়েছো, আর একটা স্ত্রী সভায়াম পেয়েছো, স্ত্রী সভাসু পেয়েছো। তাহলে নারীদের সভায়, সভা কতগুলো সভা? একটা সভা। এইভাবে ভাবো না, সভা কতগুলো? এখানে নারীদের সভা কি অনেকগুলো হচ্ছে, নাকি অনেকগুলো নারী একটা সভা রয়েছে? তাহলে নারী স্ত্রী সভাসু আছে, একদম বেসিক জিনিস বলছি, যে স্ত্রী সভাসু বহুবচন করলো, তার মানে এই শব্দটা ভুল করেছে, দাও কেটে। স্ত্রীদের একটাই সভা হচ্ছে, 10খানা সভা নেই এখানে, তাই স্ত্রী সভাসু এটা কোনো রকমভাবে হবে না। এগুলো কিন্তু দেখো, আমি কিন্তু কোনো কঠিন কোনো নিয়ম সূত্র কিছুতে যাইনি, তোমার বেসিক কনসেপ্টকে কাজে লাগানোর চেষ্টা করছি। যে অনেকগুলো তো সভা বলেই নি, তো আমি ভাববো কেন? সহজভাবে নাও, কঠিন ভাবলে ব্রেন কাজ করা কমিয়ে দেয়। ওকে একটু সহজ বলো, হ্যাঁ ঠিক আছে সহজ, পারবি, কর, তোর দ্বারা হবে, দেখবে ছেলে বা মেয়েটি আরও উৎসাহের সঙ্গে কাজ করে। ব্রেনকেও তাই, ওকে বোঝাও আলি জোয়েল, ও দেখবে তোমাকে সার্ভিস ভালো দেবে। ওকে বুঝতে দেওয়া যাবে না যে কঠিন জিনিস, ও বলে না পারবি, তুই কর, চেষ্টা কর, ঠিক আছে? ওকে একটু বোকা বানাতে হবে তোমাকে। হ্যাঁ, 3 ইডিয়টসে দেখেছে আল ইজ ওয়েল, যখন খারাপ সময় আসে তাহলে না ঠিক আছে, হবে আল ইজ ওয়েল, তো ওকে বোঝাও যে পারবি, দেখবে তোমাকে ভালো সার্ভিস দেবে। তাহলে স্ত্রী সভাসু বেসিক কনসেপ্ট বললাম, যে অনেকগুলো তো সভা বলেই নি, তাহলে আমি স্ত্রী সভাসু কেন করব? স্ত্রী সভা করব, এক বচনে করব, তারপরে যা হবে সেটা ভাবলাম। তাহলে দেখো অটোমেটিক তুমি বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে 2 আর 3 এই দুটো অপশান তুমি বাদ দিয়ে দিলে। এবার উপস্থিত হলেন, দেখি তো উপস্থিত হলেন কি রয়েছে। আমি মাঝখানটা কিন্তু ছেড়ে দিলাম, মাঝখানে স্ত্রী সভায় আমটাকে ছেড়ে দিলাম, এখনও কিন্তু এটা নিয়ে ভাবিনি। আচ্ছা, উপস্থিত অভবত, এখানে উপস্থিত অভবত রয়েছে, আর 2 আর 3 এবার আমি ভাববো না আর, উপস্থিত অভবত, তার মানে এই দুটো শব্দে কোনো ঝামেলা পাকায়নি। ঝামেলা পাকিয়েছি স্ত্রী সভায়াম না স্ত্রী সভে, এইটা হবে। এই দুটো শব্দকে এইবার আমাকে ধরতে হবে। তাহলে এই পর্যন্ত আমি পারলাম করতে, এইটুকু তোমাকে সবার আগে করতে হবে, দুটো অপশান বাদ দিতে হবে। অন্যান্য প্রশ্ন সহজে হয়ে যাবে, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু সহজে হবে না। এইবার স্ত্রীদের সভা, নারীদের সভা,
নারীদের সভা যদি হয় তাহলে তুমি ভেবে দেখো তো নারীনাং সভা একটা এক কথায় প্রকাশ পড়েছো, বা স্ত্রীনাং সভা আর স্ত্রীয় সভা এরকম দুটো পড়েছো। স্ত্রীয় সভা এটাকে কি করেছো, আর স্ত্রীনাং সভা এটাকে কি করেছো, কে বলবে? মানে একজন স্ত্রীর সভা, লিখে দাও, লিখে দাও, হ্যাঁ লিখে দাও, একটা মেসেজ বক্সে লেখো। মেসেজ বক্সে লেখো স্ত্রীয় সভা। প্রথমটা কি হবে? স্ত্রীয় সভা, একজন স্ত্রীর সভা। তখন কি করেছো? কেউ লিখছে না, সবাই কি ভয় পাচ্ছে নাকি? না দু একজন লিখছো? হ্যাঁ স্যার করেছি স্ত্রী সভা, হ্যাঁ স্ত্রীয় সভা, স্ত্রী সভা। ভেরি গুড। তাহলে একজন স্ত্রীনাং সভা, স্ত্রী সভাম, স্ত্রী সভাম, ভেরি গুড। তাহলে স্ত্রীয় সভা, একজন স্ত্রীর সভা যখন বোঝাচ্ছে তখন আমরা কি বলছি? স্ত্রী সভা, আক্রান্ত শব্দ করছি, হ্যাঁ স্ত্রী সভা, ঠিক। আর যখন আমি বলছি স্ত্রীনাং সভা তখন বলছি স্ত্রী সভাম, ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন করেছি। ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন, এটা অব্যয় পদ নয় কিন্তু যে সব সময় প্রথমার এক বচনই করতে হবে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী সব হতে পারে, কিন্তু এক বচনে হবে। ঠিক একই রকম বলছে যে লোকটা কোথায় উপস্থিত হয়েছিল? সভাতে উপস্থিত হয়েছিল। সভায় উপস্থিত, যে অন্তস্তয় রয়েছে বা সভাতে কোনো জায়গা বোঝাচ্ছে, আধার বোঝাচ্ছে, অধিকরণ। বাচ্চা ছেলে মেয়ে হলে বলতাম এই দেখো রয়েছে, এতে অন্তস্তয় থাকলে সপ্তমী হয়, একদম বাচ্চাদের এইভাবে বোঝাই আমি। এতে অন্তস্তয় যদি থাকে, কোথাও যদি একার দেখো, পুকুরে একার রয়েছে সপ্তমী করবে। এই অন্তস্তয় যদি থাকে সভায় সপ্তমী করবে। তে, কোথাও যদি তে থাকে, সে গ্রামেতে থাকে, তে রয়েছে সপ্তমী করবে। হ্যাঁ তোমরা তো একটু বড়, তোমরা জানো সভা হচ্ছে একটা আধার, অধিকরণ। অধিকরণ হলে সপ্তমী করতে হয়, তাহলে এখানে সপ্তমী করা উচিত। তাহলে স্ত্রী সভম এটা যদি তোমার মূল শব্দ হয়, বা স্ত্রী সভ, তার সঙ্গে ক্লিবলিঙ্গ প্রথমে এক বচনে স্ত্রী সভম হয়েছে, তাহলে মূল শব্দটা কি? স্ত্রী সভা। এইবার কোথায়? আধারে অধিকরণ করো, সপ্তমীর এক বচন। স্ত্রী সভা, স্ত্রী সভা, স্ত্রীনাং সভা, স্ত্রী সভম, এই পর্যন্ত সবাই করেছো, কিন্তু ওইটাকে অ্যাপ্লাই কি করে করা যায় সেটা কিন্তু আমরা অনেক সময় ভাবি না। এখানে সেটাই দেওয়া হয়েছে যে ওইটার নেক্সট স্টেপ কি। স্ত্রী সভম এর নেক্সট স্টেপ হচ্ছে তার অ্যাপ্লিকেশন, অন্যভাবে অ্যাপ্লিকেশন। তাহলে স্ত্রীদের সভাতে উপস্থিত হয়েছেন, তাই স্ত্রী সভ যদি মূল শব্দ হয়, সপ্তমীর এক বচনে স্ত্রী সভে করা যেতে পারে, অসুবিধা কোথায়? স্ত্রী সভাম ক্লিবলিঙ্গে যদি প্রথমার এক বচন করি, ওটা তো অব্যয় কোথাও বলেনি, নপুংসকম বলেছে। পাণিনি সূত্রে বলেছে নপুংস, সেটা ক্লিবলিঙ্গে হবে, সমাহার অর্থে ক্লিবলিঙ্গে করতে হবে। ক্লিবলিঙ্গে প্রথমারই করতে হবে তা তো বলেনি, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী করতে পারি। এইটা আমরা প্রয়োগ কখনো দেখিনি বলে তোমাদের এটা মানতে অসুবিধা হচ্ছে। তাহলে স্ত্রী সভে হতে পারে, তাহলে স্ত্রী সভে কোথায় রয়েছে? প্রথম আর শেষটার মধ্যে। প্রথমটা শেষটার মধ্যে দেখছি এই শেষটাই রয়েছে। স্ত্রী সভায়াম, মূল শব্দ স্ত্রী সভা যদি ধরি তাহলে স্ত্রী সভায়াম ঠিক আছে, কিন্তু স্ত্রী সভা মানে কি? কতজনের স্ত্রীর সভা? একজন স্ত্রীর সভা, কিন্তু আমাকে প্রশ্নে কি দিয়েছে? অনেক স্ত্রীর সভা। তাহলে তুমি যেটা মুখস্থ করেছো, বুঝেছো, সেটার অ্যাপ্লিকেশনটা দরকার। অশুদ্ধি সংশোধন মানেই হচ্ছে তাই, তোমার অ্যাপ্লাইং নলেজ, মানে তোমার অ্যাপ্লিকেশন বোধ কতটা রয়েছে। তোমরা সবাই বিএড করেছো, বিএডে দেখবে সেই স্টেজগুলো থাকতো, ছখানা যে কি বলে ট্যাক্সোনমি, হ্যাঁ সেখানে পরপর স্টেজ থাকতো। অ্যাপ্লিকেশান, অ্যানালাইসিস, ক্রিয়েশান, হায়েস্ট হচ্ছে ক্রিয়েশান, হায়েস্ট লেভেল অফ নলেজ। হ্যাঁ প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে প্রথমে নলেজ লেভেল, তারপর আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তারপর হচ্ছে অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশান, সিনথেসিস, এরকম কতগুলো লেভেল ছিল, সব নাম পরপর আমার মনে নেই। কিন্তু অ্যাপ্লিকেশান বলে একটা জিনিস ছিল, সেই অ্যাপ্লিকেশান নলেজটা টেস্ট হয় অশুদ্ধি সংশোধনের মাধ্যমে। মানে তুমি যদি যখন ডেমো যাবে তখন তোমায় জিজ্ঞাসা করতে পারে যে তুমি এটা কীভাবে পড়াবে, কেন এইভাবে পড়াবে, তখন এই কথাগুলো বলতে হবে। তো এটাকে আমার, হ্যাঁ বলো। বলছিলাম সন্দর্ভতে আছে স্ত্রী সভা মানে হচ্ছে স্ত্রীদের ওটা সভা। অ্যাভয়েড করো, ওটা অ্যাভয়েড করো, আমি দেখেছি, ওটা অ্যাভয়েড করো। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে চিন্তা ভাবনা করেই বললাম। হ্যাঁ দাদা, এটা দেখে ভুল করেছি দাদা। স্ত্রী সভমের অর্থটা কি হবে?
স্ত্রীদের সভা। ব্যাস বাক্যটা নাও, সংস্কৃতে যে ব্যাস বাক্যটা রয়েছে সেই ব্যাস বাক্যটা নাও, ব্যাস বাক্যটার মানে করো, ঠিক আছে? স্ত্রিয়ঃ সভা, স্ত্রীনাং সভা, এইটুকু যাও, তার বেশি তাৎপর্যার্থ তো যেও না। চলো নেক্সট। আচ্ছা, পূর্বাহ শব্দের অর্থ কি? সকলেই জানো এটা, এটা সোজা প্রশ্ন। পূর্বাহ মানে কি? দিনের পূর্বভাগ। একদেশী তৎপুরুষ সমাস হয়েছে, দিনের পূর্বভাগ। যদি এটা পূর্বাহ্ন হতো, সরি ভুল বললাম। পূর্বাহ মানে হচ্ছে আগের দিন, পূর্বাহ্ন মানে হচ্ছে দিনের পূর্ব। হ্যাঁ বলো। এই যে লাস্টেরটা, জনৈকটা প্রথমে বললাম কোনটা ঠিক কোনটা ভুল, নেতা বললাম, তারপরে উপস্থিত, এটা ঠিক আছে। লাস্টে এক আর ডি এর মধ্যে আমরা কম্পেয়ার করলাম, ডি উত্তর রয়েছে। ওকে। পূর্বাহ মানে আগের দিনকে বোঝাচ্ছে, আর পূর্বাহ্ন বলতে দিনের একটা ভাগকে বোঝাচ্ছে। পূর্বাহ্ন হচ্ছে একদেশী, আর এটা হচ্ছে আগের দিন। এগুলো মুখস্থ করে নেবে এগুলো। হ্যাঁ না, পূর্ব দিকের বস্তু নয় কিন্তু। ও আগেরটা সি বল, আগেরটা না, কোনটা বলছো? পূর্বাহ মানে পূর্ব দিকের বস্তু? না না না, পূর্বাহ মানে পূর্বের দিন, আগের দিনকে বোঝাচ্ছে, গতকাল। পূর্বাহে আমি গ্রামে গিয়েছিলাম, এইভাবে বলতে হবে। আর পূর্বাহ্নে আমি পড়াশোনা করেছি, এইভাবে বলতে হবে। নেক্সট, ড্যাশ ভোজনস্য উচিত কাল, উচিতঃ কাল। ভোজনের উচিত কাল কোনটা? ভোজনের উচিত কাল কোন সময়টা? এখানে দেখো সবকটাই দিয়েছে পূর্ব রাত্র ধরা হয়েছে। তাহলে এখানে পূর্ব রাত্রও হবে না, পূর্ব রাত্রে হবে না, পূর্ব রাত্র হবে না, পূর্ব রাত্রম হবে? কোনটা হবে? দেখো পূর্ব রাত্র বলা হয়েছে, এই রাত্রি শব্দটা একটু খুঁজবে, ডিকশনারিতে খুঁজবে, ডিকশনারিতে খুঁজে দেখো তো রাত্রি শব্দটা কি রয়েছে, আর রাত্র শব্দটা কখন হচ্ছে। সমাস হচ্ছে যখন, তখন আমরা রাত্র শব্দ ব্যবহার করছি। পূর্ব রাত্র শব্দটা পুংলিঙ্গবাচক, পূর্ব রাত্র শব্দটা পুংলিঙ্গবাচক। পূর্ব রাত্রি আর থাকছে না, সমাস যখন হচ্ছে রাত্রি শব্দে রাত্র হয়ে যাচ্ছে। রাত্রি শব্দ আছে কিন্তু সেই রাত্রি শব্দটা সমাসে রাত্র হয়ে যাচ্ছে। রাত্রি যদি ধরতাম শুধু রাত্রি, তাহলে রাত্রও এইটুকু ঠিক ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু যেই সমাস হলো, পূর্ব শব্দ আগে যুক্ত হলো, তখন সে পুংলিঙ্গ প্রথম আর একবচন হয়ে গেল, মানে পুংলিঙ্গে হয়ে গেল, পূর্ব রাত্র হয়ে গেল। এবার দেখো এখানে কি রয়েছে, উচিতঃ কাল। তুমি যদি বুঝতে না পারো, এই বিশেষ্য পদগুলো দেখো না, এদের সঙ্গে কম্পেয়ার করো। উচিতঃ কাল কোন বিভক্তি কোন বচন? পুংলিঙ্গ প্রথম আর একবচন। সংস্কৃতে এই হচ্ছে সুবিধা, অপশানের সঙ্গে প্রশ্ন ট্যালি করলে অপশান বের করা যায়। কম্পিটিটিভ এক্সামে যেমন করে সবাই শর্টকাট মেথডে উত্তর বের করে পরীক্ষার হলে, এইভাবে দেখো এইটা উচিতঃ কাল ও পুংলিঙ্গে রয়েছে, তাহলে পূর্ব রাত্রম আমি কেন করব? একটা অপশান অটোমেটিক বাদ চলে গেল, কারণ এই উচিতকাল কোনটা? পূর্ব রাত্রটাই উচিতকাল, এটাও পুংলিঙ্গ রয়েছে, তাহলে পুংলিঙ্গ হওয়ার অপশানটা সর্বাধিক। কিছু যদি যুক্তি না থাকে, এটাও একটা যুক্তি। এই রকম নানা প্রকার যুক্তি তোমাকে কিন্তু ভাবতে হবে, যেগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, একদম থাকে না তা নয়, ঠিক আছে? যখন কিছু থাকে না তখন ওই সামান্য কিছুই কিন্তু অনেক। খড়কুটোকে আশ্রয় করে যে ডুবে যায়, সে খড়কুটো আশ্রয় করে বাঁচতে চায়, তাই না? তো আমাদের কিন্তু সব রকমভাবেই আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। তাহলে ভোজনস্য উচিত কাল পূর্ব রাত্র। নেক্সট, अस्माकं দেশও পুরা ড্যাশ আশিত। বলো। অর্ধ একাদশী তৎপুরুষে যেমন অর্ধ গ্রামম হচ্ছে, এখানে পূর্ব রাত্র হয়, এটা আমার খুব গুলিয়ে যায়। পূর্ব রাত্রমে, ওই জন্য আমি দাগ দিয়ে দিয়েছিলাম। একাদেশী তৎপুরুষ নয়, প্রথম কথা, একদেশী তৎপুরুষ, ঠিক আছে? তোমাকে একদেশী তৎপুরুষ, দেশের একটা অংশ, একদেশী। হ্যাঁ, গ্রামার্ধ অর্ধ গ্রামম আমি তোমায় ভিডিও পাঠিয়ে দেবো, আমাকে SMS করে রাখবে, সমাসের ওই পার্টটার ভিডিও পাঠিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, अस्माकं দেশও পুরা ড্যাশ আশিত। আমাদের দেশ, अस्माकं দেশ, আমাদের দেশ পুরা কি ছিল? কোন শব্দটা হবে? মহারাজা, মহারাজা, রাজনবান, নাকি খ আর গ, কোনটা হবে? হ্যাঁ, বিশেষ্য বিশেষণ, ঠিক। কাল, হ্যাঁ, এই বুদ্ধি খাটাতে হবে। বিশেষ্য বিশেষণ আমি প্রথমেই বললাম, দুটো বেসিক নিয়ম ভুললে চলবে না। পরীক্ষার হলে ঢুকবে, ঠাকুরকে নমস্কার করবে, আর এই দুটো নিয়মকে মনে রাখবে। কি কি? বিশেষ্য বিশেষণ সম্পর্ক, সেটা যে কোনো জায়গায় হতে পারে। বিশেষ্য বিশেষণ ক্রিয়ার সঙ্গে বিশেষণ অনেক সময় হয়, কর্তা, কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ, এদের সঙ্গে বিশেষ্য বিশেষণ সম্পর্ক হতে পারে,
নানা রকমভাবে বিশেষ বিশেষণ সম্পর্ক হতে পারে, এবং কর্তা ক্রিয়ার সম্পর্ক। এই দুটোকে নমস্কার দিয়ে ঢুকবে, এই দুটো কিন্তু কোথাও না কোথাও তোমার কাজে লাগবে। তো अस्माकं দেশ ও পুরা ড্যাশ আসিত, আমাদের দেশ পুরাকালে ড্যাশ ছিল। কি চিজ ছিল? মহারাজা, মানে মহারাজ ছিল আমাদের দেশ। কি মহারাজ ছিল? তাহলে মহারাজ টচ প্রত্যয়ন্ত হয়ে অকার হয়ে গেছে, মহান রাজাকে বুঝিয়েছে, সমাসান্ত টচ হয়েছে। নাকি মহারাজা হবে, মানে যে মহারাজা মানে কি, যে দেশের রাজা মহান, সেই দেশকে বুঝিয়েছে, বহুব্রী সমাস হয়েছে। আর রাজনবান, এটা রাজন শব্দের সঙ্গে মতুবাদী প্রত্যয় হয়েছে, হয়ে রাজনবান, মানে যেখানে রাজা আছে, যার আছে তাকে বোঝাচ্ছে। তাহলে রাজনবান পুংলিঙ্গতেও রয়েছে, আর এখানে अस्माकं দেশ এটাও পুংলিঙ্গে রয়েছে। তাহলে এই দেশটি রাজনবানও তো হতে পারে। তাহলে রাজনবান এবং মহারাজা দুটোই, এই রাজনবান এবং মহারাজা দুটোই ঠিক। আর যদি মহারাজ অপশানটা এখানে বসায়, এখানে লিখবে, যখন পরীক্ষায় করবে তখন একবার লিখে দেখো তো মিলছে কিনা। আমাদের দেশ পুরাকালে মহারাজা আসিত, মহারাজা মানে তো মহান রাজাকে বোঝাচ্ছে। তাহলে আমাদের দেশ কি পূর্বে মহারাজা ছিল? দেশটা কখনো তো রাজা হতে পারে না, দেশটা দেশ। তো এইভাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা অপশান, দেখো আমি একটা উত্তর কিন্তু ফটাফট বলে চলে যেতে পারতাম, এতক্ষণ মাত্র 3টে থেকে 4টে প্রশ্ন আমার 1 ঘন্টা লেগে গেল, বা 40-50 মিনিট লেগে গেল। কারণ তোমাকে বুঝতে হবে কি করে উত্তর করতে হয়, অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই, এই বুদ্ধিটা খুব জরুরি পরীক্ষার হলে। তো এটা কিন্তু এই জন্যই বারবার আমি আলোচনা করছি, তাতে সময় লাগছে, দুঃখিত, কিন্তু এটা খুব জরুরি তোমাদের জন্য। আচ্ছা, আমার প্রিয় বন্ধু রাম, সকলেই জানি প্রিয় সখ, প্রিয় সখা। দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ এই রাজন্য বান্ডার একবার একটু বলে দাও। হ্যাঁ, রাজন শব্দের সঙ্গে মতুব যুক্ত হয়েছে, মতুব যে রাজনবৎ, তার সঙ্গে প্রথমার 1 বচন করে পুংলিঙ্গ, প্রথমার 1 বচন করে রাজনবান। নেক্সট, আমার প্রিয় মানে বন্ধু, অর্থটা তাহলে কি হচ্ছে? রাজা আছে যার, রাজন, রাজা আছে যার, আচ্ছা, তাহলে সেটা কার থাকতে পারে? দেশেরই থাকতে পারে রাজা। হুম হুম হুম। সেই হিসাবে ওইটাই এখানে কি বুঝতে রয়েছে? পারিনি বলে শুধু মহারাজাটাই করেছিল, হ্যাঁ, একটা অপশনই করেছিলাম শুধু। হ্যাঁ। আরেকটা তোমাকে এখানে বলি, যখন দেখবে এই যে দুটো অপশানে রয়েছে, দুটো অপশান বা সবকটি কথাটা রয়েছে, বা কোনোটি নয় কথাটা রয়েছে, এই রকমগুলো যদি থাকে, সেইগুলো উত্তর হওয়ার দৌড়ে এগিয়ে থাকে। ঠিক আছে, সেইগুলো নিয়ে কিন্তু ভাববে যে সেগুলোও হতে পারে। কি বললাম, যদি দেখো কোথাও বোথ, ক খ দুটোই, খ গ দুটোই এরকম রয়েছে, অথবা সবকটি কথাটা রয়েছে, অথবা কোনোটি নয় কথাটা রয়েছে, এরা উত্তর হওয়ার দিকে সব থেকে বেশি এগিয়ে থাকে। ঠিক আছে, তার মানে ওইটাই হবে, একবারে টিক দিয়ে চলে এলাম তা নয়, কিন্তু ওটাকে নেগলেক্ট করা যাবে না। নেক্সট, এই এত ট্রিক্স মাথায় নিয়ে পরীক্ষায় ঢুকতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমার প্রিয় বন্ধু রাম, আমার প্রিয় বন্ধু, সবাই জানে আমার কথাটা মেয়ে, প্রিয় বন্ধু, মেয়ে, প্রিয় সখ। প্রথমেই দেখো মেয়েটাকে প্রথমে দিয়েছে, সহজ কথা যে মেয়ে হচ্ছে বিকল্প রূপ বা সংক্ষিপ্ত রূপ, অসমত শব্দে মম মেয়ে। এই যে বিকল্প রূপ বা সংক্ষিপ্ত রূপ বাক্যের শুরুতে বসবে না, এইটুকু যদি নলেজ আমার থাকে, আমি প্রথম অপশানটা আগে বাদ দেবো, গেল প্রথম অপশানটা বাদ চলে গেল। যেই আমি একটা শব্দ ভুল ধরেছি, মানে পুরো বাক্যটা ভুল। পরীক্ষার হলে কি হয়, মানে দেখা গেল কেউ হয়তো ভেরিফিকেশানে গেছে, 10টা ডকুমেন্ট চেক হবে, একটা ডকুমেন্ট ভুল, তাকে কি অ্যাকসেপ্ট করা হবে? বাবা যাও ডকুমেন্ট চেঞ্জ করে নিয়ে এসো, হবে না তোমার। ঠিক এইরকমই 4টে অপশানের মধ্যে একটা অপশানের একটা শব্দে ভুল ধরেছো, আচ্ছা হয়তো 4-5খানা, এই একটা শব্দে ভুল ধরেছো মানে ওটা ভুল, মাস্টারমশাইকে ছাড়া যাবে না। মাস্টারমশাই 4টে অপশান দিয়েছে, একটা ভুল, মাস্টারমশাইকে ধরে পেটাও। তো ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে, তাহলে প্রথমটাই গেল, একটা শব্দ ভুল ধরতে পেরেছো। নেক্সট, তারপরে কি বলছে, রাম ও মম প্রিয় সখম। আচ্ছা, প্রিয় সখম বলেছে, এখানে রাম ও শব্দ পুংলিঙ্গে রয়েছে, আর প্রিয় সখম ক্লিপলিঙ্গে রয়েছে, তো মহা বড় ভুল, তাই না? এটাও তো একরকম বিশেষ্য বিশেষণ, তো এটা হ্যাঁ
দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে, তুমি একবার লিভ নাও, নিয়ে আরেকবার জয়েন করো। রিজয়েন করো। আচ্ছা, তাহলে রাম আমার প্রিয় সখ্য, সুতরাং প্রিয় সক্ষম এটা না হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো যখন দেখছো এটা হবে না বলে তোমার মনে হচ্ছে, তুমি কি করলে পাশে ছোট্ট করে মাইনাস দিলে, না এটা না হওয়ার দিকে এগিয়ে রয়েছে, এটা মাইনাস দাও মানে লেস, না হওয়ার সম্ভাবনা কম। এটা প্লাস দিলে মানে যেটা যুক্তি মাথায় চলছে সেটা সামনে লেখো, প্লাস দিলে মানে এটা হতে পারে। পরেরগুলো দেখি তো। রাম ও মে প্রিয় সখা, হ্যাঁ রাম আমার প্রিয় সখা নাকি প্রিয় সখ, এইবার সেই প্রিয় সখ আর প্রিয় সখা। একটা সূত্র রয়েছে, রাজাহ সখীভ্যস টচ, রাজন শব্দ, অহন শব্দ, সখী শব্দ, টচ প্রত্যয় না, হ্যাঁ ঠিক আছে, রাজন অহন শব্দই বোধ হয়, হ্যাঁ, আর সখিন শব্দ, এই তিনটে শব্দে সমাসান্ত টচ, টচের অকার থাকে। তাহলে এই অকার যদি থাকে তাহলে সেই অকারটা দেখো, সখিন শব্দ যেটা রয়েছে, সখিন শব্দের শেষে যে ইন, যেটা টি ভাগ, সে টি ভাগটা চলে যাবে, চলে গিয়ে তার জায়গায় অকার বসবে। সখিনের ইন বাদ দাও, রস্বইকার নয়সন্ত বাদ দাও, তার জায়গাতে এসে অকার বসবে, টচের অকার থাকবে। তাহলে হয়ে গেল প্রিয় সখ। তাহলে প্রিয় সখ মানে রাম আমার প্রিয় বন্ধু, এটা ঠিক। আর যদি প্রিয় সখা করি তাহলে মানে কি হবে, প্রিয় সখা যার। তাহলে রাম আমার প্রিয় সখা যার, এই মানেটা কি ঠিক হচ্ছে, নাকি রাম আমার প্রিয় বন্ধু, প্রিয় সখ, প্রিয় যে সখা, প্রিয় যে সখা, আর প্রিয় সখা যার, কোনটা ঠিক? তাহলে এইখানে দেখো সমাসান্ত টচ হয়েছে বলে অকারান্ত হয়েছে। সখিন শব্দের প্রথম আর এক বচন সখা, সখায়, সখায়, সখা থাকে, কিন্তু সমাসান্ত টচ করে কিন্তু এটা অকারান্ত হয়ে গেছে। সুতরাং এই প্রিয় সখ, প্রিয় সখা, কৃষ্ণ সখ, কৃষ্ণ সখা, মহারাজ, মহারাজা, এই যে সিমিলার ওয়ার্ড, শব্দযুগলের পার্থক্য, এইগুলো কিন্তু সমাসটাও দেখবে, শুধু শব্দযুগলের পার্থক্য নয়, সমাস এবং তার মানে অবশ্যই অবশ্যই প্রয়োগ কিভাবে হচ্ছে, ঠিক আছে। সিমিলার ওয়ার্ড কিন্তু প্রিয় সখ না দিয়ে যদি কৃষ্ণ সখ, কৃষ্ণ সখা দিত, অনেকেই হয়তো ঠিক করতে, কিন্তু এখানে কি দিয়েছি, প্রিয় সখ, প্রিয় সখা দিয়েছি। তাহলে লাস্টের অপশনটা ঠিক। আচ্ছা, মন্দিরে চন্দনাদির, স্যার হ্যাঁ বলছি স্যার, এখানে এই যে মম আছে, এটা যদি প্রিয় সখ থাকতো তাহলে মমটা উত্তর হতো তো। হ্যাঁ দেখো কি বলেছি, একটা শব্দ যদি ভুল থাকে তাহলে পুরোটাই ভুল, ঠিক আছে, বাকিগুলো ঠিক থাকতেই পারে, তাতে কোনো আমার লাভ নেই, ওই একটা শব্দ ভুল মানে সব ভুল। আর মেয়ে তো মাঝখানে বসতেই পারে, সংক্ষিপ্ত রূপ, ও মাঝখানে বসলে কোনো সমস্যা নেই, তাই না, বাক্যের শুরুতে বসানো যাবে না। স্যার রামের বিশেষণ কি প্রিয় এখানে? এটা অকারান্ত শব্দ। স্যার ওই টচের নিয়মটা একটু বলে দিন। সমাসান্ত এখানে তো প্রিয় সখটাই হবে, হ্যাঁ হ্যাঁ, এখানে বিশেষণটা তো প্রিয় সখ হবে না, রামের বিশেষণ যদি ধরা হয়। অবশ্যই তাই, এখানে রামকেই বুঝিয়েছে, এটা রামের বিশেষণ। এইবার শব্দটা কি করে তৈরি হলো তাই জিজ্ঞাসা করেছে। সখিন শব্দের বানানটা লিখবে খাতায়, লিখে বর্ণ বিশ্লেষণ করবে, করে টি ভাগ বের করবে, টয়রস্যি, টি ভাগটা বের করো, দেখবে ইন থাকবে, অচ অন্তাদি টি বলে টি সংজ্ঞা রয়েছে, শেষে ইন, রস্বই নয় অসন্ত, ওই ইনটা তুলে দিয়ে তার জায়গায় টচ বসাতে হবে, টচের টও চলে যায়, চও চলে যায়, অকার থাকে, তাহলে সখিনের পড়ে থাকে সখ যুক্ত অ, সখ, তাহলে প্রিয় সখ এরকম হয়। তাহলে প্রিয় সখ অকারান্ত শব্দ হয়ে গেল, নর শব্দের বিশেষণ, এই রাম শব্দের বিশেষণ, অকারান্ত শব্দ নর শব্দের মতো করো, প্রিয় সখা, এইভাবে হয়েছে। এবার বাড়িতে বই খুলবে সমাসের, কৃষ্ণ সখা, কৃষ্ণ সখ, সমাসে চলে যাবে, গিয়ে এটা খুঁজে বের করবে, করে তার আলোচনাটা পড়বে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। তবেই দেখবে এই সমস্যার সমাধান তোমার সারা জীবনের মতো দূর হবে, নাই কিন্তু দূর হবে না, পরে আবার ভুল করবে। বিশেষণ তো একই বিভক্তির স্বর লাগে, তাই তো? হ্যাঁ স্যার বিশেষ্য বিশেষণে একই বিভক্তি তো লাগে, তাই তো? হ্যাঁ অবশ্যই তাই, কিন্তু এখানে একটা বিশেষ স্পেশাল সমাস হয়েছে, সেটাও তোমায় জানতে হবে। এখানে একটা স্পেশাল সমাস রয়েছে, সমাসের সেই নিয়মটা না জানলে কিন্তু সেই বিশেষ বিশেষণ মাথা গুলিয়ে যেতে পারে। এখানে দেখা গেল প্রিয় সখা
রাম প্রিয় সখা রাম অত্র আগচ্ছতি, তখন প্রিয় সখাতে তোমার মনে হয় এই আকার হলো, আবার রামও রয়েছে, তাহলে কি হবে না? হতে পারে। তোমাকে এই সমাসের নিয়মটা জানতে হবে। চলো নেক্সট। মন্দিরে চন্দনাদির গন্ধ বইছে। মন্দিরে চন্দনের গন্ধ, তাহলে মন্দিরে দেখো সব এই একটা শব্দকে প্রথমে নেব, মন্দির শব্দটা নেব। কোথায় বইছে? মন্দিরে বইছে। তাহলে মন্দির আধারাধিকরণ, আধারাধিকরণের সপ্তমী, দেখি তো সপ্তমী করেছে কিনা। মন্দিরে মন্দিরে মন্দিরে, সব কটা মন্দিরে করেছে, কোনো সমস্যা নেই। দেখো বইছে, কর্তা ক্রিয়া কি বইছে? গন্ধ বইছে। বহতি বহতি বহতি, সব কটা বহতি। তার মানে প্রথম শব্দ শেষ শব্দে কোনো ঝামেলা নেই। যেগুলো সব একই রকম সেটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, যেটা আলাদা সেটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। কোনটা হবে? চন্দনাদির গন্ধ। এই যে গন্ধ শব্দ রয়েছে, হ্যাঁ সুজাতা বলছে ভুল হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, ভুল হতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, কারেক্ট করে নিতে হবে। গন্ধ শব্দটা, এগুলো সমাসের ভুল দিয়েছি। গন্ধ যখন স্বাভাবিক গন্ধ হবে, উৎপত্তি সুরভিভ্য, পাণিনি সূত্র রয়েছে, গন্ধস্য উৎপত্তি ইত্যাদি। গন্ধ শব্দের পর গন্ধ শব্দের পর ইত আগম হবে। যদি তার আগে উৎ থাকে, সু থাকে, পুতি থাকে, মানে উদ্গন্ধ, সুগন্ধ, পুতিগন্ধ, এইরকম যদি হয়, তখন গন্ধ শব্দের পরে ইত আগম ঘটবে। রস্বই খণ্ডের তা ইতের রস্বই থাকবে। তাহলে গন্ধ শব্দের পর যদি ই আনি, হয়ে যাবে গন্ধি। আর তার আগের কি কি রয়েছে? সু উৎ পুতি। তাহলে সুগন্ধি, দুর্গন্ধি, উৎগন্ধি, পুতিগন্ধি, এই চারটে শব্দ তৈরি হতে পারে। এইবার যখন আমি সুগন্ধি, উদ্গন্ধি, পুতিগন্ধি করছি, তখন তার মানে করতে হবে স্বাভাবিক গন্ধ। যদিও এইটা নিয়ে মতভেদ আছে, পাণিনীয় শব্দশাস্ত্রে লেখা আছে পরিষ্কার করে, কিন্তু আমরা প্রসিদ্ধ অর্থটাই নেব। এসএসসিতে প্রসিদ্ধ অর্থটাকেই গ্রহণ করা হবে। প্রসিদ্ধি অর্থে স্বাভাবিক গন্ধ যখন হচ্ছে, তখন এই ইথগুলো দেখাচ্ছে, উদ্গন্ধি, পুতিগন্ধি, ইথ দিয়ে করা হচ্ছে, তখন স্বাভাবিক গন্ধ। তাহলে চন্দনের গন্ধ তো আর অস্বাভাবিক গন্ধ নয়, কৃত্রিম গন্ধ নয়, ওর উপর আরোপ করা হয়নি, স্বাভাবিক গন্ধ। তাহলে চন্দনের গন্ধ স্বাভাবিক গন্ধ, তাই সুগন্ধি এই শব্দটা আমি নেব, সুগন্ধি। আচ্ছা, তাহলে কোথায় রয়েছে সুগন্ধি? সুগন্ধি কোথায় কোথায়? দুটো জায়গাতে রয়েছে। এই সুগন্ধি এই একটা, আর সুগন্ধি এই আর একটা, দুটোতে রয়েছে। আচ্ছা, এই দুটো আমার হাতে থাকলো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সুগন্ধিম বহতি, এটাও দেখো একটা বেসিক কনসেপ্ট। কর্তা আর ক্রিয়া। বহতি কে বইছে? সুগন্ধি বইছে। বওয়ার কাজটা কে করছে? কর্তা করছে। তাহলে কর্তা কি কখনো সুগন্ধিম হতে পারে? কর্মের রূপটা হতে পারে? কর্তৃবাচ্যে রয়েছে, কে বইছে? কর্তা বইছে, সুগন্ধি বইছে। ফলে এটা কোনো রকমভাবেই সুগন্ধিম হতে পারে না। ফলে এই অপশানটা এইভাবে বাদ দিতে পারি আমি, তাই না? এইরকম করে তোমাকে ভাবতে হবে। তাহলে একটা অপশান বাদ দেওয়া মানে অনেক। তো যাই হোক, এখানে কি বললাম যে দুটো রূপ পেলাম, সুগন্ধি আর সুগন্ধি। একটাতে বিসর্গ আছে, একটাতে বিসর্গ নেই, আর একটাই সুগন্ধ দিয়েছে। তাহলে সুগন্ধ আর সুগন্ধি শব্দ যুগলের পার্থক্য। সুগন্ধ মানে হচ্ছে কৃত্রিম গন্ধযুক্ত, আরোপিত গন্ধ, যেটা কৃত্রিম গন্ধ। আর সুগন্ধি মানে স্বাভাবিক গন্ধ। তাহলে সুগন্ধি শব্দে কি রয়েছে? পুংলিঙ্গ প্রথমের এক বচনে কর্তা। সুগন্ধি শব্দটা কার মতো? সুগন্ধি শব্দটা রস্যিকারান্ত কার মতো হতে পারে? ইথ এসেছে, এটা কি মণিবাদ হতে পারে নাকি স্ত্রীলিঙ্গে হবে? কে বলতে পারবে এটা? ভাবতে হবে, বুঝতে পারলে? যে মনীষা মানে পুংলিঙ্গে হবে না মতি শব্দের মতো হবে, মানে ইত এসে কি এটা স্ত্রীলিঙ্গে হলো? ঠিক আছে, সূচি শব্দের মতন কি হবে? স্যার এটা পুংলিঙ্গ শব্দ। ওই তো লিঙ্গ শব্দ শব্দের মতো তো হবে না। দেখতে হবে ওই সুগন্ধি শব্দটা প্রতি শব্দের মতো তো হবে। প্রতি শব্দের একের এক যা পদ না না আছে না বিসর্গ হয়, প্রতি তো হবেই না, প্রতি শব্দের মতো কোনো রূপ আর হয় না। চলো দেখতে হবে, ঠিক আছে, যে কোন ঠিক কোন শব্দের মতো। কিন্তু পুংলিঙ্গবাচক শব্দ, হ্যাঁ এটা পুংলিঙ্গবাচক শব্দ। রস্যইকারান্ত পুংলিঙ্গের মধ্যে রয়েছে মুনি শব্দ, প্রতি শব্দ রয়েছে, ফলে মুনি হওয়ার সম্ভাবনা সর্বাধিক। ঠিক আছে, ক্লিবলিঙ্গ হবে স্যার? না ক্লিবলিঙ্গ নয়। নেক্সট,
দাদা সন্দর্ভে ক্লীবলিঙ্গ রয়েছে তো। না, আর তুমি ইসে দেখো, এই পানীয় শব্দশাস্ত্র দেখো। শব্দশাস্ত্রে হলো ওটা